হ্যালো এভরিওয়ান, আমি আশিস পণ্ডিত। আজকে একটি নতুন ক্লাস আমি আলোচনা করতে চলেছি, যার নাম হচ্ছে মাউন্টেন বিল্ডিং। এই মাউন্টেন বিল্ডিং এ থাকছে আমার যে চ্যানেল, অর্থাৎ ভূগোলসিকি.in। এই ভূগোলসিকি.in চ্যানেলের মধ্য দিয়ে এই সমস্ত বিষয়ে, অর্থাৎ ভূগোল বিষয়ের নানান ক্লাস তোমরা দেখতে পাবে। তাই তোমাদের প্রথমেই বলি, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার ক্লাস আপলোডের সাথে সাথে সেই বিষয়ের ক্লাস তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাউন্টেন বিল্ডিং। এই মাউন্টেন বিল্ডিং এর মধ্য দিয়ে আমি পর্বত সম্পর্কে, পর্বতের শ্রেণীবিভাগ সম্পর্কে সবিস্তারিত ভাবে আলোচনা করতে চলেছি, যে বিষয়টি ক্লাস 9 এবং 11-12 কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে। এছাড়া এটা সব থেকে বেশি কভার করেছে তা হলো আমাদের এসএলএসটি পরীক্ষায়, যেখানে এই টপিক থেকে প্রশ্ন অতি অবশ্যই আসবে, এটা আমি মনে করি। এবং তোমরা বিগত বছরের বা বিগত যে পরীক্ষার তোমরা যদি সেখানে দেখো, কোশ্চেন পেপার দেখো, সেখানে দেখবে যে মাউন্টেন বিল্ডিং থেকে প্রায়শই কোশ্চেন এসে থাকে। তাই আজকে আমি বেশি দেরি না করবো না, একদম ক্লাসের মূল পর্বে পৌঁছে যাব, যেটার নাম হচ্ছে মাউন্টেন বিল্ডিং। চলো শুরু করে নিই। মাউন্টেন বিল্ডিং প্রথমেই আগে জানতে হবে আমাদের যে পর্বত সম্পর্কে, ভূমিরূপ সম্পর্কে। আমি প্রথমেই বলবো যে পর্বত বলতে কি বোঝায়। একটা কথা আমি আগে বলে নিই, যেটা হচ্ছে আমার ক্লাসের আমি সব থেকে ছেলে মেয়েদের বা আমার ছাত্রছাত্রীদের বা আপনাদের আমি বলতে চেষ্টা করছি যে যে কোনো বিষয়, যে কোনো টপিক যখন তোমরা পড়বে, তখন অতি অবশ্যই সেই বিষয়টা সম্পর্কে বা সেই টপিক সম্পর্কে কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে, সেই কনসেপ্টটা ক্লিয়ার আগে করা অতি অবশ্যই আগে প্রয়োজন। কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, তবে তুমি ডেপথে যেতে পারবে, এবং ডেপথে গেলে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। তাই তোমাদেরকে সবসময় বলবো, মুখস্থ না করে কনসেপ্টটাকে ক্লিয়ার করো। চলো, আমি আজকে যে বিষয়টি আলোচনা করছি তা হলো মাউন্টেন বিল্ডিং। অর্থাৎ মাউন্টেন বিল্ডিং এর মধ্যে যে প্রথম আমার প্রশ্ন, যেটা হচ্ছে সমুদ্র সমতল থেকে 900 মিটারে উঁচু সুদীর্ঘ বিস্তৃত বিস্তার জুড়ে অবস্থান করেছে, যার মধ্যে একাধিক পর্বত শৃঙ্গ, যার মধ্যে একাধিক শৃঙ্গ, শৈলশিলা, উপত্যকা, গিরিখাত অবস্থান করে, তাকেই আমরা বলবো পর্বত। তাহলে পর্বত বলতে জিনিসটা তোমাদের কাছে আশা করছি ক্লিয়ার হয়েছে। শৃঙ্গ যার মধ্যে অবস্থান করছে একাধিক শৃঙ্গ, শৈলশিলা, গিরিখাত এবং উপত্যকা, তখন তাকে আমি বলবো কিনা পর্বত। একটা কথা আমি বলে নিই এখানে, যে পর্বত কোথা থেকে এলো। পৃথিবীপৃষ্ঠ বা ভূমির যে রূপ, তাকে আমি বলি কি ভূমিরূপ। এই ভূমিরূপের মধ্যে অনেকগুলো ভাগ আছে, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের যে উপরিভাগ যেটা আমরা দেখতে পাই, সেই উপরিভাগকে আমরা বলছি ভূমিরূপ। এই ভূমিরূপের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে পর্বত, 2 নম্বর হচ্ছে মালভূমি, 3 নম্বর হচ্ছে সমভূমি। তাহলে এখন আমাদের কাছে বিষয়টি অত্যন্ত ক্লিয়ার হয়ে গেল যে পর্বত জিনিসটা কোথা থেকে এসেছে। তাই আজকের বিষয়ের মধ্যে আমার থাকছে এই পর্বত সম্পর্কে সবিস্তারিত আলোচনা। তোমরা প্রত্যেকটা জিনিস প্রথম থেকে লাস্ট অব্দি দেখো আমার ভিডিওটা, তাহলে অতি অবশ্যই তোমাদের কাছে এই পর্বত সম্পর্কে যে কোনো প্রশ্ন যদি আসে, অতি অবশ্যই তোমরা উত্তর দিতে পারবে, এটা আমি আশা করছি। চলো, আমি বোর্ড ওয়ার্কের মধ্য দিয়ে সমস্ত বিষয়টিকে বোঝাবার চেষ্টা করছি, মধ্যে কি বোঝায়। এরপর আমি কি বললাম না, ভূমিরূপ। পৃথিবীপৃষ্ঠ বা ভূমিরূপের যে চেহারা বা ভূমির যে চেহারা, তাকে আমি বলবো কি না ভূমিরূপ, যা 3টে ভাগে বিভক্ত। একটা পর্বত, 2 নম্বর হচ্ছে মালভূমি এবং 3 নম্বর সমভূমি। সমভূমি, পর্বত, মালভূমি এবং সমভূমি। আজকের যে বিষয় সেটা হচ্ছে পর্বত। এই পর্বত সম্পর্কে আরেকটু বলে নিই, যে পর্বত শ্রেণী কাকে বলে, পর্বত শৃঙ্গ কাকে বলে, পর্বত উপত্যকা কাকে বলে এবং পাহাড় কাকে বলে। তারপর আমি ডিটেলস একটু আলোচনা করব। প্রথম হচ্ছে, যখন দৈর্ঘ্যে অনেক দূর বিস্তৃত থাকে, তখন তাকে শুধুমাত্র পর্বত না বলে পর্বত শ্রেণী বলি। তাহলে পর্বত শ্রেণীটা আমাদের পরিষ্কার হয়ে গেল। এখন আসছি পর্বত শৃঙ্গ। পর্বত শৃঙ্গ হচ্ছে না কোনো পর্বতের যে উঁচু, যে খাড়া অঞ্চলটি থাকে, যেটা একদম মোচার মতো দেখতে, যেটা সব সময় বরফে ঢাকা থাকে সারা বছর, সেই যে সুচালো খাড়া অঞ্চলটিকে আমরা বলবো কিনা পর্বত শৃঙ্গ, যেটা বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে, বরফে আচ্ছাদিত থাকে, সেই অঞ্চলটিকে আমরা বলি কি না পর্বত শৃঙ্গ। নেক্সট হচ্ছে পর্বতের উপত্যকা। পর্বতের যে নিচু যে অঞ্চলটি থাকে,
বা নিচু যে খাতগুলি থাকে তাকে আমরা বলবো কি পর্বত উপত্যকা, পর্বতের নেক্সট হচ্ছে আমার পাহাড়। পাহাড় বলতে বোঝায় সমুদ্র সমতল থেকে 300 থেকে 900 মিটার মধ্যে যে অল্প দূর ছড়ানো যে অঞ্চলটি বা উঁচু ভূভাগটি থাকে তাকে আমরা বলবো পাহাড়। এবার আমি আসি যে এই পার্টগুলো আমার হয়ে গেল। এবার আমি একদম টোটালি মেইন পার্টে চলে আসছি যে পর্বতের শ্রেণীবিভাগ। প্রধানত পর্বতকে উৎপত্তি এবং ভূমিরূপের পার্থক্য অনুসারে পর্বতকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত। এবার ভঙ্গিল পর্বত নিয়ে আমি আলোচনা করছি। কেমন? ভঙ্গিল পর্বত বলতে কি বোঝায়? অর্থাৎ ভঙ্গিল পর্বত হলো নায়াগ্রা মাউন্টেন, অর্থাৎ ভঙ্গিল বা ভাঁজ থেকে এই ভঙ্গিল পর্বতে উৎপত্তি হয়েছে বা কথাটা গিরিজনী আলোড়নের কারণে পাললিক শিলাস্তরে ভাঁজপ্রাপ্ত হয়ে যে পর্বতের সৃষ্টি হয় সেই পর্বতকে বলা হয় ভঙ্গিল পর্বত তাদের উৎপত্তি অনুসারে। যেমন আমি বলি নবীন ভঙ্গিল পর্বতমালা আর হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। যে সমস্ত ভঙ্গিল পর্বত প্রায় 7 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে তাদেরকে আমরা বলবো নবীন ভঙ্গিল পর্বতমালা। যেমন আমাদের হচ্ছে হিমালয়। সমস্ত ভঙ্গিল পর্বতমালা প্রায় 22 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্যালিওজয়িক যুগে যে সমস্ত পর্বতমালা সৃষ্টি হয়েছে সেই পর্বতমালাগুলোকে বা সেই সমস্ত ভঙ্গিল পর্বতমালাগুলোকে আমরা বলবো না প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। যেমন আমাদের আছে আরাবল্লী পর্বতমালা। ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে? ভঙ্গিল পর্বত প্রধানত দেখা গেছে যে অনেকগুলো এখানে তত্ত্ব আমাদের কাছে আছে। তার মধ্যে যেটা প্রথম আমরা পাই অর্থাৎ জিওসিনক্লাইন তত্ত্ব কোবারের, এই কোবারের যে তত্ত্বটি সেটা হলো কিনা 3টি স্টেপের মধ্য দিয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে। প্রথম হচ্ছে লিথোজেনেসিস, নেক্সট ওরোজেনেসিস এবং লাস্ট লিপ্টোজেনেসিস। লিথোজেনেসিস যেটা সেটা হচ্ছে কি না এই যে অগভীর সমুদ্রে টেথিস নামক যে অগভীর মহাসমুদ্র সেখানে কি হয়েছে, সেখানে পলি জমাট বেঁধে বা পলি স্তর ধীরে ধীরে চাপের ফলে শিলায় পরিণত হয়েছে, তাকে আমরা বলছি লিথোজেনেসিস। নেক্সট যেটা আছে ওরোজেনেসিস, অর্থাৎ এই পর্যায়ে শিলাস্তর ভাঁজপ্রাপ্ত হয়েছে, পার্শ্বচাপের ফলে ভাঁজপ্রাপ্ত হয়ে এটা ওরোজেনেসিস প্রক্রিয়ার দ্বারা সেটা পর্বতমালা সৃষ্টি করেছে বা পর্বতের সৃষ্টি করেছে। নেক্সট এই যে পর্বতমালাটা সৃষ্টি হয়েছে বা পর্বতের সৃষ্টি হয়েছে এই পর্বত বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বহিঃস্থ প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে যে রূপ ধারণ করছে তাকে আমরা বলছি কি লিপ্টোজেনেসিস। অর্থাৎ জিওসিনক্লাইন যে তত্ত্ব 3টে যে স্টেপ, 1 নম্বর হচ্ছে লিথোজেনেসিস, 2 নম্বর ওরোজেনেসিস, 3 নম্বর হচ্ছে লিপ্টোজেনেসিস। এটা হচ্ছে জিওসিনক্লাইন তত্ত্বের মত অনুসারে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ বা ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে। এবার যেটা আমি বলবো যেটা বিংশ শতাব্দীর 60-এর দশকে পাক সমর্ষণ তত্ত্ব যখন আমাদের কাছে এসে হাজির হয় তখন এই ভঙ্গিল পর্বত সৃষ্টির যে নতুন দিগন্ত একটা খুলে যায়। অর্থাৎ ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে তা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি পাক সমর্ষণ তত্ত্বের মধ্য দিয়ে। আমরা জানি যে পাত বলতে বোঝায় যে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে যে কঠিন শিলামণ্ডলটি আছে বা পৃথিবী পৃষ্ঠে যে শিলামণ্ডলটি আছে সেই শিলামণ্ডলটি কতগুলি চ্যুতি দ্বারা বিভক্ত। এই চ্যুতি দ্বারা বিভক্ত যে শিলাখণ্ডগুলি আছে তাকে আমরা এক একটি পাত বলি। তাহলে এই যে শিলামণ্ডলটি আছে পৃথিবীর উপরিভাগে যে শিলামণ্ডলটি আছে সেটা কতগুলি চ্যুতি দ্বারা বিভক্ত এবং এই বিভক্ত খণ্ডগুলিকে আমরা বলি পাত। যে পাত আমাদের গুরুমণ্ডলের উপরিভাগে অর্থাৎ গুরুমণ্ডলের কাছে যে অ্যাস্ট্রোস্ফিয়ার আছে যেটা 50 থেকে 250 বা 200 কিলোমিটার মধ্যে অবস্থিত যে অ্যাস্ট্রোস্ফিয়ার, সেই অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে এটি ভাসমান অবস্থায় আছে তাকে আমরা বলছি না পাত। না পাত কতগুলি খণ্ডে বিভক্ত, এটা আমরা আগেই বললাম। এবার এই যে পাত আছে সেই পাতকে প্রধানত দুটি জিনিসকে আমরা বুঝে নিতে হবে যে একটি পাতের শেষ অংশ, একটি পাতের শেষ অংশ বা একটি পাতের প্রান্তভাগ তাকে আমরা বলবো না প্লেট মার্জিন বাউন্ডারি বা পাত সীমানা। প্লেট বাউন্ডারি বা পাত সীমানা যেটা দুটি পাতের সংযোগস্থল বা দুটি পাত যেখানে পরস্পরে এসে মিলিত হয় সেই যে সংযোগস্থল, সেই যে সীমানা তাকে আমরা বলবো কি না পাত সীমানা। এই পাত সীমানা বা প্লেট বাউন্ডারি প্রধানত 3 প্রকার। কি কি না যখন দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়, পরস্পর থেকে দূরে সরে যায় তখন তাকে আমরা বলবো কি না প্রতিসারী পাত সীমানা।
যখন দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তখন তাকে আমরা বলবো প্রতিসারী পাত সীমানা বা কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। যখন দুটি পাত একে অপরের দিকে মুখোমুখি সংঘর্ষ হয় তখন তাকে আমরা বলবো অভিসারী পাত সীমানা বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। নেক্সট হচ্ছে কি না নিউট্রাল প্লেট বাউন্ডারি, যেটা যখন পরস্পরের কাছে এসে অর্থাৎ পরস্পরের বিপরীত দিকে সরে যায় তখন তাকে আমরা বলবো নিরপেক্ষ পাত সীমানা। এখন যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত সৃষ্টির এই পাত সংশ্লেষণ তত্ত্বে কি প্রভাব ফেলেছে বা কিভাবে ভঙ্গিল পর্বতমালা পাত সংশ্লেষণ তত্ত্বের মধ্য দিয়ে উৎপত্তি হয়েছে। প্রধানত মহাদেশীয় পাত এবং মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে এই ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়। যে অভিসারী পাত সীমানা বরাবর ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়েছে, সেটা অভিসারী পাতটা হতে পারে একটি মহাদেশীয় পাত আর একটি মহাদেশীয় পাত। দুটি মহাদেশীয় পাত যখন পরস্পরের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে যে পর্বতমালা সৃষ্টি হয় তাকে আমরা বলবো কি ভঙ্গিল পর্বতমালা। যেমন আছে যে ইউরেশিয়া পাত এবং ভারত উপদ্বীপীয় পাত, এই দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে। যেমন এখানে আমি উদাহরণ দেখিয়েছি, একটা মহাদেশীয় পাত একটা মহাদেশীয় পাত, ধরে নিলাম এটা ভারত উপদ্বীপীয় পাত, এটা ইউরেশিয়া পাত। তাহলে ভারত উপদ্বীপীয় পাত এবং ইউরেশিয়া পাতের সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়েছে। এছাড়া আছে কি না একটি মহাদেশীয় পাত একটি মহাসাগরীয় পাত, যখন দুটি পাত একে অপরের দিকে এসে হাজির হচ্ছে বা একে অপরের কাছে একে অপরের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষের ফলেও কিন্তু সৃষ্টি হয়েছে ভঙ্গিল পর্বতমালা। যেমন আমি বলবো দক্ষিণ আমেরিকার আন্দিজ, যেটা কিনা নাজকা পাত এবং দক্ষিণ আমেরিকা পাত, এই দুটি পাতের সংঘর্ষের ফলে এই আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে। এছাড়া উত্তর আমেরিকার রকিটার ক্ষেত্রে কি না উত্তর আমেরিকা পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাত, এই দুটি পাতের সংঘর্ষের ফলে এই ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়েছে। তাহলে অ্যাস্তনোস্ফিয়ারের উপরে ভাসমান যে শিলাখণ্ড তাকে আমরা পাত বলছি। এই পাত হচ্ছে 1 নম্বর মহাদেশীয় পাত এবং এই মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বতমালার সৃষ্টি হয়েছে। দুটি পাতের সংঘর্ষ যেটা অভিসারী পাত সীমানা, এই অভিসারী পাত সীমানা বরাবর সংঘর্ষের ফলে একটি মহাদেশীয় পাত একটি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে এই ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে দুটি পাতই হচ্ছে মহাদেশীয় পাত। নেক্সট যেটা আমি এখানে দেখিয়েছি যে একটি মহাসাগরীয় পাত এবং একটি মহাদেশীয় পাত, যে পাতটা ভারী সেটা একটু নিচের দিকে থাকবে, অর্থাৎ সেই পাতের উপরে মহাদেশীয় পাতটি থাকছে। যেহেতু মহাসাগরীয় পাতটি ভারী তাই এটা নিচেতে থাকছে এবং এর উপরে থাকছে মহাদেশীয় পাত। এই দুটি পাতের সংঘর্ষের ফলে কি হয়েছে না ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়েছে। নিচে আছে অ্যাস্তনোস্ফিয়ার, যেমন আমি আগে উদাহরণ বললাম না একটা হচ্ছে নাজকা পাত এবং একটা দক্ষিণ আমেরিকা পাত, যে পাতের সংঘর্ষের ফলে আমরা দেখেছি দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে। তাহলে এইভাবে ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়েছে। এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্তূপ পর্বত, অর্থাৎ এর আগে আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। নেক্সট হচ্ছে আমার স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন। স্তূপ পর্বত হচ্ছে প্রধানত ময়ীভাবক আলোড়নের কারণে চ্যুতি সৃষ্টির মাধ্যমে চ্যুতির মধ্যবর্তী অংশ বা পার্শ্বস্থ অংশ যখন উপরে উঠে যায় এবং উঠে গিয়ে যে পর্বতের সৃষ্টি করে সেই পর্বতকে আমরা বলবো কি না স্তূপ পর্বত। দেখো একটু আমি এখানে দেখাই যে চ্যুতির মধ্যবর্তী অংশ কি হচ্ছে এখানে উঠে গেছে, উঠে গিয়ে যে স্তূপাকারটি বা ব্লক আকারে যে অংশটা উঠে গেল, উঠে গিয়ে যে পর্বতের সৃষ্টি করলো তাকে আমরা বলবো কিনা স্তূপ পর্বত। অর্থাৎ ময়ীভাবক আলোড়নের কারণে প্রধানত চ্যুতি সৃষ্টির মাধ্যমে যে পর্বতমালার সৃষ্টি হয়, অর্থাৎ চ্যুতির মধ্যবর্তী অংশ বা পার্শ্ববর্তী অংশ হতে পারে, যে অংশ উঠে যাবে সেই উঁচু বা বিস্তীর্ণ যে স্তূপাকার বা টেবিলাকার যে ভূমিরূপটা আমি দেখতে পাবো তাকে আমরা বলবো কিনা স্তূপ পর্বত। এই স্তূপ পর্বতের মধ্যেকার অংশ যখন আমরা বসে যাবে তখন তাকে আমরা বলবো কিনা গোস্ত উপত্যকা। এই স্তূপ পর্বত যেটা হচ্ছে আমার হোস্ট, একেও অনেক সময় আমরা হোস্ট বলে থাকি, আবার যে অংশটা বসে যাবে তাকে আমরা অনেক সময় কি বলে থাকি না গোস্ত উপত্যকা বা গাবেন। এবার আমি খুব অতি সংক্ষিপ্ত ভাবে যেটি আলোচনা করব তা হচ্ছে ক্ষয়জাত পর্বত। অর্থাৎ পর্বতের যে 4টি ভাগ, একটা ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত এবং আগ্নেয় পর্বত,
বা সঞ্চয়জাত পর্বত। এর মধ্যে আমি 3 নম্বর যে পার্ট সেটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। এই ক্ষয়জাত পর্বত বলতে বোঝায় অর্থাৎ ভূপৃষ্ঠের যে প্রাচীন মালভূমি বা প্রাচীন উচ্চভূমি যা প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ের ফলে অবশিষ্ট অংশ যেটা থাকে, যা উচ্চভূমি দাঁড়িয়ে থাকে বা পর্বতে আকার রূপ ধারণ করে, তাকে আমরা কি বলবো না ক্ষয়জাত শক্তির দ্বারা এই যে উচ্চভূমি আছে সেই উচ্চভূমি ক্ষয়ের কারণে নরম শিলা বেশি ক্ষয় পাবে এবং শক্ত শিলা কম ক্ষয় পাবে। তার কারণের জন্য কি হচ্ছে না সেই শিলাটা ক্ষয়প্রাপ্ত হয়ে বা সেই উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে আকার ধারণ করছে, যে রূপ ধারণ করছে বা যে পর্বতের আকার ধারণ করছে তাকে আমরা কি বলবো না ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত এই কারণে বলছি না এটা প্রাচীন পর্বতমালা ছিল, সেই পর্বতমালার বহিঃস্থ প্রক্রিয়ার দ্বারা বা প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ের কারণে অবশিষ্ট অংশ রূপে একটা পর্বতের আকার ধারণ করছে, তখন তাকে আমরা বলছি কিনা ক্ষয়জাত পর্বত। যেমন ভারতের আরাবল্লী না আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। এই আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত যে অ্যাস্ট্রোস্ফিয়ারে বা পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত যে অ্যাস্ট্রোস্ফিয়ার, সেই অ্যাস্ট্রোস্ফিয়ারে গলিত তরল ম্যাগমা যা সান্দ্র বা গলিত অবস্থায় থাকে, সেই সান্দ্র বা গলিত অবস্থায় যখন সেই ম্যাগমা ভূপৃষ্ঠে কোনো ফাটল বা নরম অঞ্চল দিয়ে ভূপৃষ্ঠে কোনো ফাটল বা দুর্বল স্থান দিয়ে লাভা রূপে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে এবং তা ধীরে ধীরে শীতল হয়ে যে স্তূপ গঠন করছে তাকে আমরা বলি কি আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি যখন পর্বতে আকার ধারণ করে তখন তাকে আমরা বলবো কি আগ্নেয় পর্বত। যেমন একটি উদাহরণ আমি বলি যে ভারতের আন্দামানের যে ব্যারেন এবং বলবো যে পর্বত সম্পর্কে কতগুলি শব্দ যা একেবারে একই রকম কিন্তু তাদের মধ্যে খুব সামান্য সামান্য পার্থক্য আছে, যে পার্থক্যগুলো আমি একদম বোর্ডে লিখে রেখেছি, যেটা তোমাদের অতি প্রয়োজনীয় হবে এটা আমি আশা করছি, কারণ এর মধ্যে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পার্থক্য আছে। দেখো জিনিসগুলো কি কি। প্রথম হচ্ছে পর্বত গ্রন্থি বা নট। এই পর্বত গ্রন্থি কাকে বলে না অসংখ্য পর্বত যদি একটি স্থানে মিলিত হয় সেই স্থানটিকে পর্বত গ্রন্থি বলে। অসংখ্য পর্বত অর্থাৎ অসংখ্য পর্বত আছে, সেই পর্বতগুলো যখন একটি জায়গায় মিলিত হবে সেই স্থানটিকে বলবো না পর্বত গ্রন্থি। অনেক পর্বত আছে, অনেক পর্বত যখন একটা জায়গায় মিলিত হবে তখন সেই স্থানটিকে আমরা বলবো কিনা পর্বত গ্রন্থি বা নট। নেক্সট দেখো আমি লিখেছি এখানে পর্বত শৈলশিরা বা মাউন্টেন রিজ। মাউন্টেন রিজ, রিজ বলতে বোঝায় পর্বতের মধ্যে দীর্ঘ সংকীর্ণ অংশ যা দুদিকে ঢালু, তা হলো পর্বত শৈলশিরা। মনে রাখবে যে পর্বত শৈলশিরা হচ্ছে বা মাউন্টেন রিজ হচ্ছে পর্বতের মধ্যে দীর্ঘ এবং সংকীর্ণ অংশ যা দুদিকে ঢালু, তা হলো পর্বত শৈলশিরা বা মাউন্টেন রিজ। নেক্সট আছে যে মাউন্টেন রেঞ্জ। মাউন্টেন রেঞ্জ হচ্ছে একই যুগে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, একই যুগে সৃষ্ট অসংখ্য শৈলশিরা রেখার আকারে থাকলে তা হচ্ছে পর্বতমালা। পর্বতমালা হচ্ছে বা মাউন্টেন রেঞ্জ হলো একই যুগে সৃষ্ট অসংখ্য শৈলশিরা রেখার আকারে থাকলে তা হচ্ছে পর্বতমালা। নেক্সট হচ্ছে কিনা পর্বত শৃঙ্খল বা মাউন্টেন চেন। মাউন্টেন চেন বলতে বোঝায় ভিন্ন যুগে, আমি খুব শর্ট করে জিনিসটা বোঝাবার চেষ্টা করেছি। দেখো মাউন্টেন রেঞ্জ হচ্ছে একই যুগে সৃষ্ট অসংখ্য শৈলশিরা রেখার আকারে থাকলে তা হচ্ছে পর্বতমালা। আর পর্বত শৃঙ্খলটা কি না ভিন্ন যুগে সৃষ্ট কয়েকটি পর্বত পরস্পর সমান্তরে থাকলে তা হচ্ছে পর্বত শৃঙ্খল। অর্থাৎ ভিন্ন যুগে যদি সৃষ্টি হয় সেরকম কয়েকটি পর্বত সমান্তরালে যদি থাকে তা হচ্ছে পর্বত শৃঙ্খল। ভিন্ন যুগে সৃষ্টি হলে তাকে আমরা বলবো পর্বত শৃঙ্খল। নেক্সট হচ্ছে পর্বত বিন্যাস বা মাউন্টেন সিস্টেম। মাউন্টেন সিস্টেম বলতে বোঝায় একই যুগে সৃষ্ট বিভিন্ন পর্বতমালা পরস্পর যখন অবস্থান করবে তখন তাকে আমরা বলবো মাউন্টেন সিস্টেম। এখানে একটু পার্থক্য আছে না, পর্বত যেটা শৈলশিরা সেটা পর্বতের মধ্যে দীর্ঘ সংকীর্ণ দুদিকে ঢালু হলে তাকে আমরা পর্বত শৈলশিরা বলবো। পর্বতমালাটা কি
না একই যুগে সৃষ্ট যখন শৈলশিলা, অর্থাৎ একই যুগে সৃষ্টি হবে, এই শৈলশিলা যখন রেখার আকারে থাকবে তখন তাকে আমরা বলবো পর্বতমালা। এবং পর্বত শৃঙ্খল হচ্ছে না ভিন্ন যুগে যখন সৃষ্টি হবে, ভিন্ন যুগে যখন কয়েকটি পর্বত পরস্পর সমান্তরালে থাকবে তখন তাকে আমরা বলবো পর্বত শৃঙ্খল। শৃঙ্খল মানে আমরা জানি একটা চেন, তো চেনের মধ্যে কি থাকবে না ভিন্ন যুগের যুগে থাকবে, ভিন্ন যুগের কয়েকটি পর্বত থাকবে পরস্পর থাকবে সমান্তরালে, তখন তাকে আমরা বলবো পর্বত শৃঙ্খল। আর পর্বত বিন্যাস হচ্ছে একই যুগে, একই যুগে একই যুগে বিভিন্ন পর্বতমালা পরস্পর অবস্থান করলে তখন তাকে আমরা বলবো মাউন্টেন সিস্টেম। এবার নেক্সট যেটা আছে কর্ডিলেরা। কর্ডিলেরা হলো যে এ কমিউনিটি, একটা সম্প্রদায়, এ কমিউনিটি অফ মাউন্টেন হ্যাভিং ডিফারেন্ট রেঞ্জ, ডিফারেন্ট রিজ, চেন অ্যান্ড সিস্টেম। অর্থাৎ একটা কমিউনিটির মধ্যে যখন কি থাকছে না, একটা কমিউনিটির মধ্যে মাউন্টেন গুলো থাকছে কি কি না রিচ, রেঞ্জ, চেন, সিস্টেম। অর্থাৎ এই চারটে ডিফারেন্ট ডিফারেন্ট পিরিয়ডের মধ্যে যখন থাকবে একটা, তখন একটা কমিউনিটির মধ্যে তাকে আমরা বলবো কর্ডিলেরা। কর্ডিলেরাটা কি হলো না একটা কমিউনিটির মধ্যে যখন এই চারটে জিনিসই থাকবে কি কি না মাউন্টেন রিচ, মাউন্টেন রেঞ্জ, মাউন্টেন চেন, মাউন্টেন সিস্টেম, এই চারটে জিনিসই যখন একটা কমিউনিটির মধ্যে থাকবে এবং ডিফারেন্ট ভাবে বিভিন্ন রকম ভাবে থাকবে, রিচ অনেকগুলো থাকবে, অনেকগুলো রেঞ্জ থাকবে, চেন থাকবে, সিস্টেম থাকবে, এই টোটাল চারটে পয়েন্ট যখন ডিফারেন্ট পিরিয়ডের মধ্যে বিভিন্ন ভাবে থাকছে তখন তাকে আমরা বলবো কর্ডিলেরা। অর্থাৎ এই কমিউনিটি অফ মাউন্টেন্স হ্যাভিং ডিফারেন্ট রিচ, রেঞ্জ, চেন অ্যান্ড সিস্টেম ইজ কল্ড কর্ডিলেরা। তাহলে এখানে আসে যেটা আমার পরীক্ষায় মূলত চাকরি পরীক্ষায় ছোট প্রশ্ন এখানে আসে বা এমসিকিউ এখানে আসে, যেখানে খুব কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম আকারে বিভিন্ন রকম শর্ট প্রশ্ন থাকে। এখানে মূলত যেটা উদাহরণ স্বরূপ হিসাবে, অর্থাৎ আমি বললাম যে ভারতের সাতপুরা এটা কি পর্বত, আরাবল্লী এটা কি জাতীয় পর্বত, হিমালয় পর্বতমালা নবীন পর্বতমালা না ভঙ্গিল না প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। এই ধরনের যে বিষয়গুলো আমি এখানে আলোচনা করলাম, যে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা বলতে কোনটা বোঝায়, নবীন ভঙ্গিল পর্বতমালা বলতে কোনটা বোঝায়, বা অ্যাপোলোসিয়ান পর্বতটি ক্ষয়জাত না সঞ্চয়জাত না আগ্নেয় পর্বত, যে উদাহরণগুলো এখানে ডিসকাস করলাম সেই উদাহরণ বেসিসে এখানে কিন্তু অনেক ছোট প্রশ্ন থাকছে বা অনেক এমসিকিউ থাকছে, যেটা আমাদের সামনের এসএলএসটি পরীক্ষার জন্য। এবং তোমাদের বলবো যারা 9-এর ছেলে মেয়ে তাদেরকে আমি বলবো যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে ছবি এঁকে এঁকে জিনিসটা বুঝে নাও, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবং আশা করছি এটা থেকে আর কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসময়ে সেই কমেন্টের উত্তর দিয়ে দেবো। আশা করছি এর পরের ক্লাসে আমি মালভূমি এবং সমভূমি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।